বাঙালি রান্নার মধ্যে এমন অনেক রান্নাই রয়েছে যা তার নিজস্ব স্বাদ, সিম্পলিসিটি এবং স্নিগ্ধতার জন্য এখনও তার মর্যাদাটাকে একদম ধরে রেখেছে। খুব সামান্য তেল এবং মশলা সহযোগে তৈরি হওয়া এমনই একটা রান্না হলো পাঁচন বা পাঁচমিশালি। তো আর দেরি না করে চলুন আজকে আমি আমার এসটি অফিসিয়াল বেঙ্গলি ব্লগে আপনাদের সাথে আমার মামার বাড়ির একটা স্পেশাল রান্না পাঁচমিশালি বা পাঁচনের রেসিপি শেয়ার করি। মোটামুটি এটা 5 রকম সবজি দিয়ে তৈরি রান্না হয় বলেই এর নাম কিন্তু পাঁচমিশালি বা পাঁচন হয়েছে। আর এই তরকারি কিন্তু এক এক সময়ের স্বাদ বা এক এক মরশুমে এই তরকারির স্বাদ কিন্তু এক এক রকমের হয়। তো আমি গ্রীষ্মকালীন সবজি দিয়ে এই তরকারিটা এখন তৈরি করছি, যার মধ্যে রয়েছে ঝিঙে, পটল, কুমড়ো, বেগুন, আলু এবং সজনে ডাঁটা। তো এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, সমস্ত সবজির সাইজ কিন্তু কাটার সময় একই রকম রাখতে হবে। তো আমি এখানে আলু, ঝিঙে, পটল, কুমড়ো এবং ডাঁটা সব কটার কিন্তু সাইজ একই রকম রেখেছি। শুধুমাত্র বেগুনের সাইজটা একটু বড় রেখেছি, কারণ যেহেতু বেগুনটা একদম গলে যায় তরকারির মধ্যে, সেই জন্য বেগুনের যে সাইজটা কাটার সময় একটু বড় রেখেছি। বাদ বাকি দেখুন সমস্ত সবজি কিন্তু একই রকম সাইজে রয়েছে। তো এবার আমি এই সমস্ত সবজিগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে জলটা ছেঁকে নেব। এই তরকারিতে অনেকে টমেটো ব্যবহার করেন না, কিন্তু আমি বলি এই তরকারিতে টমেটো ব্যবহার করলে এর স্বাদটা কিন্তু খুব ভালো হয়। এবার আমি কড়াইতে একটু তেল গরম করে নিয়েছি এবং তার মধ্যে আমি দিয়ে দিয়েছি 2টো তেজপাতা ফোড়ন, 3টে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি এবং আমি এখানে 5 ফোড়ন ফোড়ন দেব। অনেকে এই রান্নাটা করে থাকেন জিরে ফোড়ন দিয়ে, কিন্তু আমি বলি কি একটু 5 ফোড়ন ফোড়ন দিয়ে রান্নাটা করে দেখুন, এর স্বাদ কিন্তু দারুণ হয়। তো এবার আমি একে একে আলু আর যে কুমড়োগুলো কেটে রেখেছিলাম, আলু, কুমড়ো, ঝিঙে একসাথে প্রথমে ভাজবো। দিয়ে ভালো করে এটাকে ভাজতে হবে। এই রান্নায় কিন্তু একেবারেই কোনো রকম কোনো জল ব্যবহার করা যাবে না, সম্পূর্ণ সবজির জলেই কিন্তু তরকারিটা রান্না হবে। তো আমি একে একে সমস্ত সবজি এখানে দিয়েছি, শুধুমাত্র এখনও কিছু সবজি দেওয়া বাকি। যে সবজিগুলো তাড়াতাড়ি ভাজতে একটু সময় লাগে সেগুলোকে আমি আগে দিয়েছি। তো আলু, কুমড়ো একটু ভাজা হয়ে এসে তারপরে আমি পটল দিয়ে দিয়েছি, আর তারপরে দিচ্ছি সজনে ডাঁটা। সজনে ডাঁটা এবং পটল দেওয়ার পরে এটাকে একটু ভালো করে আরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। এই রান্নাটা কিন্তু একেবারেই হাই ফ্লেমে রান্না করা যাবে না, এটা একদমই লো আঁচে রান্না করতে হবে। লো আঁচে একটু সময় নিয়ে ধৈর্য ধরে এটাকে হালকা হাতে ভাজা ভাজা করে নিতে হবে। আর একটা টিপস, যদি আপনি এই রান্নাটা ঢেকে করেন, মানে ঢাকনা চাপা দিয়ে করেন, তাহলে রান্নাটা কিন্তু আরও সুস্বাদু এবং আরও তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি এখানে স্বাদ মতো একটু হলুদ দিয়ে দিয়েছি, অল্প একটু, 1/2 চামচ মতো। অনেকে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেন, কিন্তু আমি বলি যে কাশ্মীরি লঙ্কা ব্যবহার করলে তরকারির মধ্যে যে সবজিগুলো দিচ্ছি না, তার রঙটা সেরকমভাবে ফুটে উঠবে না। এই কাশ্মীরি লঙ্কার রঙের তরকারির রঙটা একদম অন্যরকম হয়ে যায়। আমি এখানে কাশ্মীরি লঙ্কা একদমই ব্যবহার করব না, শুধুমাত্র হলুদ দিয়ে এই রান্নাটা করব। আর এই রান্নাটা এতটাই কম মশলা দিয়ে তৈরি হয়, দেখুন এখানে কিন্তু আর কোনো রকম কোনো মশলাই ব্যবহার হবে না। তো আমি রান্নাটাকে আরও 2-3 মিনিট হতে দেবো, ঢেকে রান্না করছি। 2 থেকে 3 মিনিট পর আবার একটু সবজিগুলোকে নেড়ে দিচ্ছি। সবজিগুলোকে বেশ কিছুক্ষণ ঢেকে রেখে রান্না করার পরে দেখবেন আবার একটু হালকা হাতে নেড়ে ছেড়ে দিতে হবে, যেন তলা দিয়ে লেগে না যায়, কড়াইয়ের তলাতে যেন লেগে না যায়। তো আমার এখানে মোটামুটি সবজিগুলো ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি এর মধ্যে একটু আদা কুচি দিয়ে দিয়েছি বা আদা গ্রেট করে দিয়েছি। প্রায় এখানে 1 চামচ মতো আদা কুচো করা রয়েছে। সবজির পরিমাণ কিন্তু আমি এখানে মেনশন করিনি, আপনারা আপনাদের পরিবারের সদস্য কতটা বানাবেন সেই হিসাবে কিন্তু আপনি সবজির পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আমি এখানে নুন দিয়ে দিলাম স্বাদ মতো। নুনটা দেওয়ার পরেই কিন্তু আসলে সবজি থেকে জলটা ছাড়তে শুরু করবে এবং তারপরেই কিন্তু রান্নাটা তাড়াতাড়ি প্রসেস হয়ে যাবে। সবার শেষে যখন সমস্ত মশলা সমস্ত সবজিগুলো যখন ভাজা ভাজা হয়ে আসবে, তখনই কিন্তু আমি বেগুনটা দিয়েছি। কারণ বেগুন যদি আমি একদম প্রথম দিয়ে দিতাম, তাহলে কিন্তু বেগুন একদম গলে যেত আর তরকারিতে খুঁজে পাওয়া যেত না। যদিও এখানে সমস্ত সবজি মোটামুটি গলে যাবে, কিন্তু প্রথমেই যদি বেগুন দিয়ে দিই না, তাহলে বেগুন একদম খুঁজে পাওয়া যাবে না। তাই জন্য আমি বেগুনটা সবার শেষে দিয়েছি। দিয়ে সবজির সাথে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে আরও 2-3 মিনিট রান্না করব। এই তরকারিটা কিন্তু আমাদের বাড়িতে রান্না করার একটা নিয়ম রয়েছে। এটা আমরা সমস্ত সিজনেই বানিয়ে থাকি, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু স্পেশালি এটা রান্না করা হয় আমাদের চৈত্র মাসের সংক্রান্তির দিনে। এই চৈত্র মাসের সংক্রান্তির দিনে আমরা এই পাঁচন রান্না করি, তারপর ঠাকুরকে নিবেদন করি, তারপর পাঁচন কিন্তু আমাদের পাড়া প্রতিবেশী যারা রয়েছেন তাদেরকে বাটিতে বাটিতে করে দেওয়া হয় এবং এইটাই কিন্তু ভীষণ শুভ মানা হয়। আর এই নিয়মটা হচ্ছে আমার মামাবাড়ির নিয়ম। যেহেতু আমার মামাবাড়িতে প্রচুর
প্রচুর লোকজন রয়েছেন, তারা এই জন্য সবাই মিলে একসাথে মিশে এই রান্নাটা তৈরি করেন আর ভীষণ আনন্দ হয়, একেবারে উৎসবের মতো মনে হয়। তো আমি দেখতে দেখতে এখানে টমেটো, কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়েছি, একটা ছোট টমেটো কেটে এখানে দিয়ে দিয়েছি। এবার দেখুন মোটামুটি আমার সমস্ত সবজি একদম গলে গলে গেছে, আর ঢেকে ঢেকে রান্না করতে মোটামুটি আমি এখানে 15 মিনিট মতো সময় লেগেছে। গরমকালে বলতে গেলে এই সবজি একদম বেস্ট যাকে বলা যায়। অন্যদিকে আমি একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি, সামান্য হাফ চামচ মতো জিরে দিয়ে এই ভাজা মশলা তৈরি করে নেব। এই সবজি জানেন এক এক মরশুমে এক এক রকমের স্বাদ, বর্ষাকালীন সবজি দিয়ে আরেক রকমের স্বাদ হবে, শীতকালীন সবজি যেমন আবার মূলো, শিম, আবার ওই সময় ধনে পাতা ওই রকম দিয়ে ওই তরকারির আবার আরেক রকমের স্বাদ। তো এক এক সিজনে এই স্বাদ কিন্তু এক এক রকমের হয়ে যায়। তো এবার আমি যে হাতাতে ফোড়ন দেওয়া হয় সেই হাতার মধ্যে একটু সর্ষের তেল নিয়েছি, আর আমি এখানে একটু কেটে রেখেছি নারকোল, সেই নারকোল একটু ভেজে নিচ্ছি। এই তরকারিতে এক একজন কিন্তু এক এক রকমের জিনিস ব্যবহার করেন, যেমন আমরা এখানে নারকেল কুচো ব্যবহার করি, নারকেল ভাজা, অনেকে আবার ডালের বড়াও দেন, অনেকে আবার ছোলার সেদ্ধ দেন, আবার অনেকে ডালের বড়িও ভেজে এর মধ্যে ব্যবহার করেন। তরকারির স্বাদ কিন্তু এক এক রকমভাবে অন্য রকম হয়ে যায়। তো আমাদের নারকেল ভাজা দিয়ে রান্না করার নিয়ম রয়েছে, আর নারকেল ভাজা দিয়ে রান্না করলে না এত যে স্বাদ আসে যে আপনাদের বলে বোঝানো যাবে না। তো নারকেলটা ভাজা হয়ে গেছে, তো আমি এবার তরকারির মধ্যে ওই নারকেল ভাজাটা দিয়ে দিয়েছি। নারকেল ভাজাটা দিয়ে একটু নাড়াচাড়া করার পরে, অবশ্যই নিরামিষ রান্না যেহেতু চিনি তো বাদ দেওয়া যাবেই না, তো আমি হাফ চামচ মতো এখানে চিনি দিয়ে দিয়েছি, আর হাফ চামচ মতো যে ভাজা মশলা তৈরি করেছিলাম সেই ভাজা মশলাটা এর ওপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি। এই ভাজা মশলাটা দিয়ে একবার রান্না করে দেখবেন, বিশ্বাস করুন ভাজা মশলা দেওয়াতেই তরকারির স্বাদ কিন্তু একদম কত গুণ যে বেড়ে যায় সেটা আর বলে বোঝানো যাবে না। তো ভাজা মশলা দেওয়ার পর ঢাকনা দিয়ে চাপা দিয়ে রেখে দেবেন বেশ কিছুক্ষণ, তারপরে আপনি খাবার সময় সার্ভ করবেন। কেমন লাগলো আমার এই পাঁচনের রেসিপির রান্না অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না, আর অবশ্যই বাড়িতে আপনি নিশ্চয়ই ট্রাই করুন। জানি অনেকের বাড়িতেই এই পাঁচনের রান্না বা পাঁচমিশালি রান্নার নিয়ম আলাদা আলাদা রয়েছে, কিন্তু এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখুন, আশা করি আপনারা কিন্তু নিরাশ হবেন না। তো আমার এখানে পাঁচন রান্না তো একদমই রেডি, বা পাঁচমিশালি তরকারি একদম রেডি। কেমন লাগলো আপনাদের অবশ্যই আমায় কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করতে একদম ভুলবেন না। যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুকের বন্ধুরা আমার পেজটাকে অবশ্যই ফলো করে নিও। আর আমি যেহেতু এখন ইনস্টাগ্রামে অ্যাভেলেবেল রয়েছি, আমার ইনস্টাগ্রাম আইডিটাকেও ফলো করতে একদম ভুলো না। তোমাদের কমেন্ট পড়তে আমি ভীষণ ভালোবাসি, আর রিপ্লাই করতেও ততটাই ভালোবাসি। তো কমেন্টে জানাতে ভুলো না যে তরকারিটার স্বাদ কেমন হয়েছে। আজকের মতো তাহলে আসি, দেখা হবে আবার আগামীকাল তোমাদের পছন্দের আরেকটা রেসিপি নিয়ে। টাটা।